করতেছি নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায়ের প্রথম ক্লাস। একটু ওয়েট করো, তোমাদেরকে আমি ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট এ মিনিট। এই যে আমরা এখান থেকে প্রাইভেসিটা এডিট করে নিব, এরপর কপি লিঙ্ক। ওকে ওকে, ডে 52 ক্লাসে জয়েন করো। হ্যাঁ, এই তো লিঙ্ক দিয়ে দিয়েছি, সবাই এখন জয়েন করে ফেলো। সবাই ক্লাসে জয়েন করে ফেলো। আচ্ছা, আমরা দেখি কতজন ক্লাসে জয়েন করেছে। আচ্ছা, কে জয়েন করেছো? একজন দেখাচ্ছে। আতিয়া, ওয়ালাইকুম আসসালাম। ক্লোরাম পেনিকল, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তোমরা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও তো, আমরা ক্লাস শুরু করি। নুসরাত কবির ইরা। আচ্ছা, নগ্নবীজি ও আবৃতবীজি আজকে আমাদের পড়াশোনার টপিক। আচ্ছা, তোমরা কোনো নগ্নবীজি উদ্ভিদের নাম জানো? জানলে বলো তো, একটু কমেন্টে জানাও। অন্যদের কি অবস্থা? ফয়সাল, ওরা কই? আচ্ছা, কোনো নগ্নবীজি উদ্ভিদের নাম জানো তোমরা? ওকে, আতিয়া, লোমান অ্যান্ড টু আদার। লোমান, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, দেখো আজকে আমরা শুরু করতেছি নগ্নবীজি ও আবৃতবীজি এই অধ্যায়টা। অধ্যায়টা ছোট আছে, জাস্ট একটু বোঝার জিনিস আছে আর কি। দেখো, নগ্নবীজি, বীজ মানে কি বলো তো? বীজ মানে কি? বীজ দেখে বোঝা যাচ্ছে যে যেই উদ্ভিদের বীজটা নগ্ন থাকে তাকে বলে নগ্নবীজি, আর যেই উদ্ভিদের বীজটা আবৃত থাকে তাকে বলে আবৃতবীজি। যেমন এইখানে আমের ব্যাপারটা দেখো, এই যে আমের বীজ বাইরের দিক দিয়ে ঢাকা থাকে, ঠিক না? আমের বীজ কি আমরা বাইরে থেকে দেখতে পাই? পাই না। তাহলে আম হচ্ছে একটা আবৃতবীজি উদ্ভিদ। আর এখানে দেখো, এই যে বীজটা বাইরে থেকেই আমরা দেখতে পাচ্ছি, তাহলে বাইরে থেকে যদি দেখা যায় তার মানে বীজটা নগ্ন অবস্থায় আছে, খোলা অবস্থায় আছে, তাহলে সেটা হচ্ছে নগ্নবীজি উদ্ভিদ। ঠিক আছে, নগ্নবীজি উদ্ভিদের ইংলিশ নাম হচ্ছে জিমনোস্পার্ম। এই যে স্পার্ম কথাটার মানে কি? স্পার্ম কথাটার মানেই হচ্ছে বীজ। স্পার্ম মানে শুক্রাণু, ঠিক না? হ্যাঁ, এটা মানেই বীজ। আর এই যে জিমনো কথাটার মানে হচ্ছে নগ্ন। অ্যানজিওস্পার্ম এটাও ঠিক একইভাবে। অ্যানজিও মানে আবৃত, পর্দা, আর এই যে স্পার্ম মানে বীজ। তোমার পরীক্ষায় কিরকম টাইপের কোয়েশ্চেন আসবে? যে জিমনোস্পার্ম কি, নগ্নবীজি নাকি আবৃতবীজি, এটাই একটা কোয়েশ্চেন। তাহলে জিমনোস্পার্ম মানে হচ্ছে কি? নগ্নবীজি। কিভাবে মনে রাখবা? এই শোনো, তোমার পরীক্ষায় তুমি ভুলে যাবা যে জিমনোস্পার্ম মানে নগ্নবীজি নাকি অ্যানজিওস্পার্ম মানে নগ্নবীজি। এই যে এখানে কি কথাটা লেখা আছে দেখো তো, জিম কথাটা লেখা আছে না? তো জিম যে মানুষ করতে যায়, ওইখানে কি অনেক কাপড় চোপড় পরে জিম করতে যায়? মোটেও না, বরং এই ছোটোখাটো ড্রেস পরে জিম করতে যায়, জিমের স্যুট পরে জিম করতে যায়, ঠিক না? হ্যাঁ, জিম করতে যায় মানুষ অর্ধনগ্ন হয়ে।
কাজেই আমরা ইজিলি মনে রাখবো জিমনোস্পার্ম মানে নগ্নবীজি উদ্ভিদ। মনে থাকবে? লোমান বলছে নোট করব, তো একটু স্লো করাই। আচ্ছা ঠিক আছে, নোট করো, সমস্যা নাই। এই লোমান, তুমি কি নোট করো গ্রুপে দিও তো, টেলিগ্রাম গ্রুপে দিও, দেখবো। রাতুল, ওয়ালাইকুম আসসালাম। আতিয়া বলছে যে এই চ্যাপ্টারের ফ্রি ক্লাস করাইছিলেন। ওয়াও, তুমি দেখছো না? হ্যাঁ, ভালো, ঠিক আছে, দেখো। তাহলে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্ম কোনটা নগ্নবীজি কোনটা আবৃতবীজি, কোনো ভুল হবে? আর ভুল হবে না, ঠিক আছে। দেখো, নগ্নবীজি উদ্ভিদ বা জিমনোস্পার্ম, তার আগে দেখো, যাদের বীজ তৈরি হয় তাদেরকে বলে স্পারমাটোফাইটা। এই স্পারমাটো মানে কি? স্পার্ম মানে বীজ, স্পার্ম মানে কি? বীজ। আর ফাইটা মানে কি? ফাইটা মানে উদ্ভিদ, ফাইট মানে উদ্ভিদ। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা পরে আমরা শিখবো যে ফাইট মানে উদ্ভিদ। তাহলে স্পারমাটোফাইটা মানে কি? যেই উদ্ভিদের বীজ হয়। সব উদ্ভিদের তো আর বীজ হয় না, ঠিক না? বাঁশের কোনোদিন বীজ হয়? হয় না। তাহলে যাদের বীজ হয় তারা হচ্ছে স্পারমাটোফাইটা। এই স্পারমাটোফাইটা আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে নগ্নবীজি আর একটা হচ্ছে আবৃতবীজি। এখানে খেয়াল করো, নগ্নবীজি উদ্ভিদের আরেকটা বাংলা নাম আছে, সেটা কি? ব্যক্তবীজি। ব্যক্ত মানে কি জানো? ব্যক্ত মানে প্রকাশ করা। উদ্দীপক থেকে তুমি কি বুঝলে? তোমার ভাষায় ব্যক্ত করো, এই টাইপের কোয়েশ্চেন থাকে না? হ্যাঁ, ব্যক্ত মানে কি? প্রকাশ করা। ওর বীজটা ওপেনলি সে প্রকাশ করে দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে নগ্নবীজি। মিলি, বোঝা যায়? ইজি না? হ্যাঁ, গুপ্ত মানে আবৃতবীজি, এই তো অ্যাঞ্জিওস্পার্ম। আচ্ছা, শেষ। এখন কথা হচ্ছে যে নগ্নবীজি উদ্ভিদের বীজটা কেন নগ্ন অবস্থায় থাকে? বীজ কেন নগ্ন অবস্থায় থাকে? কারণ শোনো, বীজটা যে ঢাকা থাকবে, ঢাকা থাকবে কি দিয়ে বলো তো? ফল দিয়ে বীজ ঢাকা থাকে, রাইট? হ্যাঁ, এই গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভাশয় কিসে ফলে পরিণত হয়? আচ্ছা দেখো, ওকে লোমান বলতেছি, শোনো, বীজটা কেন নগ্ন অবস্থায় থাকতেছে? শোনো, বীজ কখন নগ্ন বা খোলা অবস্থায় থাকে? ফল সাধারণত বীজকে আবৃত করে রাখে। এই যে একটা বীজ, দেখো এটা একটা বীজ, এই বীজের বাইরে একটা ফল থাকবে, ঠিক না? ধরো এটা বড়ই, অনেকটা নিউক্লিয়াসের মতো। তো এই যে বীজের বাইরে এটা ফলের একটা আবরণ থাকবে। তাহলে যদি ফল উৎপন্ন না হয় তাহলে বীজটা নগ্ন অবস্থায় থাকবে। হ্যাঁ, ফল কোথা থেকে উৎপন্ন হয়? গর্ভাশয় ফলে পরিণত হয়। তোমরা কি গর্ভাশয় চিনো? এই গর্ভাশয় চিনো তোমরা? গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড, এগুলো জানো? একটা ফুলের চারটা অংশ থাকে, এই শোনো, তোমরা তো বোধহয় কিচ্ছু জানো না। আচ্ছা সমস্যা নাই, না জানলেও সমস্যা নাই, আমি শিখাই দিব। এই যে এই টাইপের কোনো ছবি কি তোমরা আর্ট করেছো কখনো? দাঁড়াও, সুন্দর করে আর্ট করি। এই টাইপের ছবি আর্ট করছো? মনে পড়ে? এগুলা কিন্তু 9-10-এ ছিল, ছিল না মিলি? আতিয়া বলছে চিনি, গর্ভাশয় চিনি। হ্যাঁ আতিয়া, 5টা অংশ। হ্যাঁ আতিয়া, 5টা। ঠিক আছে, তোমরা যদি চিনে থাকো তাহলে তো ভালো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে পুংকেশর, আর এই যে এটা হচ্ছে গর্ভকেশর, গর্ভদণ্ড। এই যে এটা হচ্ছে গর্ভদণ্ড, এটা হচ্ছে গর্ভমুণ্ড, আর এই অংশটার নাম হচ্ছে গর্ভাশয়। এই গর্ভাশয়টা ফলে পরিণত হয়, ঠিক আছে? ওকে, তাহলে গর্ভাশয় ফলে পরিণত হয়। গর্ভাশয় না থাকলে ফল হবে না, ফল না থাকলে বীজ নগ্ন অবস্থায় থাকবে। এটা একটা খ নাম্বারের কোয়েশ্চেন। নগ্নবীজি উদ্ভিদের বীজ কেন নগ্ন অবস্থায় থাকে, তাহলে আমরা পারবো। আচ্ছা, এখন দেখো, বাংলাদেশে নগ্নবীজি উদ্ভিদ প্রাকৃতিকভাবে মাত্র 5 প্রজাতির জন্মে। মাত্র 5 প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ
প্রাকৃতিকভাবে বাংলাদেশে জন্মে। এটা মেডিকেলে 2 থেকে 3 বার মনে হয় মেডিকেলে আসছিল। এই 5 প্রজাতির নগ্নবীজি উদ্ভিদ, এই কোয়েশ্চেনটাই 3 বার আসছে। হ্যাঁ, আচ্ছা, ওই পেজটাই আবার দিছে না? আচ্ছা, শোনো, সাইকাসকে বলা হয় জীবন্ত ফসিল বা জীবন্ত জীবাশ্ম। ওয়েট, তোমাদেরকে আমি শেখাই। ফসিল কথাটার মানে কি? ডাইনোসরের ফসিল পাওয়া যায়, এরকম অনেক কথা শুনছো না? হ্যাঁ, মানে ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেল। এই যে এরকম ডাইনোসরের কঙ্কাল পাওয়া গেছে। আচ্ছা, যাই হোক, এটা ডাইনোসরের একটা কঙ্কাল ধরো। তো এই কঙ্কালের সাথে বর্তমান কালের সময়ের কারো মিল নাই, মানে এটা আগে ছিল, এই জন্য এটা হচ্ছে ফসিল বা জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম মানে কি? যদি ডাইনোসরের মতো কোনো কিছু এখনো বেঁচে থাকতো, তাহলে ওই প্রাণীটাকে আমরা বলতাম জীবন্ত জীবাশ্ম। ওকে, তো প্রাণীদের মধ্যে জীবন্ত জীবাশ্ম কারা বলো দেখি? জীবন্ত জীবাশ্ম আমরা শিখব, জীবন্ত জীবাশ্ম উদ্ভিদ কারা, জীবন্ত জীবাশ্ম প্রাণী কারা। জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম, জীবাশ্ম, হ্যাঁ, এই প্রাণী কারা কারা বলো তো? প্লাটিপাস, এই আমরা কিছুদিন আগেই পড়লাম না, সব ভুলে গেছো? লিমুলাস, ল্যাটিমারিয়া, স্ফেনেডন, স্ফেনেডন, ঠিক আছে। এই তোমরা ভুলে যাও কেন? আসো, তোমাদেরকে আমি এটা মনে করাই দেই, এটা কোথায় ছিল। তোমরা পড়ো না, এটা তো খুবই খারাপ, পড়তে হবে। এই যে দেখো, দেখছো আমি বের করে ফেলছি সব। জীবন্ত জীবাশ্ম, লিমুলাস, ল্যাটিমারিয়া, প্লাটিপাস, এই যে স্ফেনেডন, দেখছো? হুম, এটা হচ্ছে আমাদের জিনতত্ত্ব বিবর্তন অধ্যায় ছিল। এখন আমরা পড়তেছি নগ্নবীজি আবৃতবীজি। জীবন্ত জীবাশ্ম, তাহলে প্রাণীদের মধ্যে এগুলা। তাহলে আর উদ্ভিদের মধ্যে জীবন্ত জীবাশ্ম কারা? সাইকাস, পাইনাস, এই 2টা নাম অবশ্যই অবশ্যই মনে রাখবা। মিলি, এগুলো না অনেকবার পরীক্ষায় আসছে, এগুলো ভুল করা যাবে না। যে আজকে আমরা শিখলাম না আইজি আইজিএম, ওই রকম এই কোয়েশ্চেনগুলো খুব আসে পরীক্ষায়। সাইকাস আর পাইনাস মনে থাকবে? আচ্ছা, তাহলে সাইকাস আর পাইনাস এরা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তারপর এখানে এখানে কিছু কোয়েশ্চেন লেখা আছে। পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষর নাম হচ্ছে সেকুয়া সেম্পারভিরেন্স। এটা হচ্ছে একটা নগ্নবীজি উদ্ভিদ। সেকুয়া সেম্পারভিরেন্স, এই নামটা মনে রাখবা। হ্যাঁ, সেকুয়া সেম্পারভিরেন্স, এটা হচ্ছে একটা নগ্নবীজি, পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ। তাহলে পরীক্ষায় যদি তোমার কোয়েশ্চেন আসে পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ কি, নগ্নবীজি নাকি আবৃতবীজি? নগ্নবীজি। এই যে কনিফার হচ্ছে নগ্নবীজি। হ্যাঁ, কনিফার মানেই নগ্নবীজি। আর ক্ষুদ্রতম নগ্নবীজি উদ্ভিদের নাম হচ্ছে, আচ্ছা, জেমিয়া নাকি লিখছে দেখি। হ্যাঁ, জেমিয়া। এটা দরকার নাই, এটা না জানলেও হবে। সেকুয়া সেম্পারভিরেন্স, এটা পরীক্ষায় অনেকবার আসছে। আচ্ছা, থাক, এখানে আরো অনেক কথা লেখা আছে, আমরা আস্তে আস্তে সব শিখে ফেলবো পরবর্তীতে পড়তে পড়তে। হ্যাঁ, এখন আমাদের জানতে হবে নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্য কি। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি কি? আসো আমরা দেখি। উদ্ভিদ বহুবর্ষজীবী। বহুবর্ষজীবী মানে কি? অনেক বছর ধরে বাঁচে। হ্যাঁ, চিরসবুজ, সারা জীবন সবুজ থাকে। স্পোরোফাইট, অসম রেণুপ্রসূ। স্পোর মানে কি বলো তো? স্পোরোফাইট মানে এখানে স্পোর তৈরি হবে। স্পোরোফাইট দ্বারা বোঝাচ্ছে স্পোর তৈরি হবে। স্পোর মানে রেণু,
কি কি রেণু আছে বলো তো? পুং রেণু, স্ত্রী রেণু। আচ্ছা, তোমরা কি জানো, এই শোনো, ঘাসফড়িং এর সময় আমি তোমাদের পড়াইছিলাম যে এরকম ঘাসফড়িং এর কথা মনে আছে? দেখো তো, একটা, এই যে নিচের বড়টা হচ্ছে মেয়ে, বড়টা হচ্ছে কি বলো তো? মেয়ে। আর ছোটটা হচ্ছে ছেলে। তার মানে পৃথিবীতে মেয়েরা আসলে বড়, ছেলেরা তুলনামূলক ছোট, ঠিক না? হ্যাঁ, একইভাবে দেখো, ডিম্বাণু বড় কিন্তু শুক্রাণু ছোট। যে ডিম্বাণু বড়, শুক্রাণু ছোট, রাইট। স্পোরোফাইট অসম রেণুপ্রসূ। স্পোরোফাইট অসম রেণুপ্রসূ এই কথাটা দ্বারা কি বোঝাচ্ছে? যে এখানে অসম মানে কি? সমান না। রেণু মানে কি? পুংরেণু আর স্ত্রী রেণু অসমান, একটা বড় হবে একটা ছোট হবে। কে বড় হবে বলো তো? এই যে মেয়েটা বড় হয়, ছেলেটা ছোট হয়। ওকে, অর্থাৎ মাইক্রোস্পোর ও মেগা স্পোর তৈরি করে। মাইক্রো মানে কি বলো? ছোট। মাইক্রোস্কোপ দিয়ে আমরা ছোট ছোট জিনিস দেখি, তাহলে মাইক্রো স্পোর এটা কে? এটা হচ্ছে ছেলেটা। আর মেগা স্পোরটা কে বলো তো? মেয়েটা। স্ত্রী রেণু বা মেয়ে হচ্ছে মেগা স্পোর, আর মাইক্রো স্পোর কি? ছেলে বা পুং রেণু। বুঝতেছো? হ্যাঁ, বড়টা বেডি, ছোটটা বেডা। আতিয়া, ঠিক আছে। ওকে, রেণুপত্র অর্থাৎ স্পোরোফিল। এই বলো তো রেণুপত্র কি? যেখান থেকে রেণু তৈরি হয় সেটা হচ্ছে রেণুপত্র। স্পোরোফিল, এই স্পোরোফিল দ্বারা বোঝাচ্ছে এখান থেকে হয় পুংরেণু তৈরি হবে অথবা স্ত্রী রেণু তৈরি হবে। তো এই স্পোরোফুলগুলা ঘনভাবে সন্নিবিশিষ্ট হয়ে স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। স্ট্রোবিলাস বা কোন তৈরি করে। স্ট্রোবিলাস কি আর কোন কি এটা তোমাদেরকে আমি বুঝাই বলতেছি। দেখো, স্ট্রোবিলাসগুলো হয় পুং, পুং স্ট্রোবিলাস, আর স্ত্রী হবে কোন। পুং স্ট্রোবিলাস, স্ত্রী হবে কোন। পুং স্ট্রোবিলাস, স্ত্রী কোন, এই কথাটা মনে মনে রাখো তো, একটা না পড়ে ফেলো। পুং স্ট্রোবিলাস, স্ত্রী কোন। এটা যদি তোমাদের মনে না থাকে তাহলে আসো ইজি করে বুঝাই দেই। এটা হচ্ছে কোন আইসক্রিম, হ্যাঁ, এটা হচ্ছে, এই যে দেখো, এটা কোন আইসক্রিম না? কোন আইসক্রিম, আইসক্রিম, চটপটি, ফুচকা কাদের পছন্দ? মেয়েদের। তাহলে এই যে কোন হচ্ছে স্ত্রী, আর পুং স্ট্রোবিলাস এটা বাকিটা মনে থাকবে। আচ্ছা, তাহলে রেণুপত্র, রেণুপত্র অনেকগুলো রেণুপত্র একসাথে হয়ে, ছেলে রেণুপত্র হইলে ওটা হবে পুং স্ট্রোবিলাস, মেয়ে রেণুপত্র হইলে ওইটা হবে স্ত্রী কোণ। যার বীজ কোণাকার তাকে বলে কনিফার। আতিয়া, হ্যাঁ মনে আছে তোমার, না? খুবই ভালো তো। ওকে, দেখো, মেগা স্পোরোফিল মানে কি? স্ত্রী রেণু। মেগা মানে বড়, আর মাইক্রো মানে ছোট। মেগা প্রজেক্ট, পদ্মা সেতু একটা মেগা প্রজেক্ট, মেট্রো রেল একটা মেগা প্রজেক্ট, মানে বড় বড় প্রজেক্ট। তাহলে মেগা মানে বড়, স্ত্রী রেণুগুলো বড়। মেগা স্পোরোফিল বা স্ত্রী রেণু ডিম্বক উৎপন্ন হলেও কোনো গর্ভাশয় তৈরি হয় না। হ্যাঁ, এটা তো আমরা আগে থেকেই জানি যে নগ্নবীজী উদ্ভিদে কোনো গর্ভাশয় তৈরি হবে না, গর্ভাশয় তৈরি হবে না। এই জন্য গর্ভাশয় না থাকলে গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড থাকবে না। খুবই ভালো কথা। কোথায় যেন আর্ট করছিলাম একটা ছবি, এই যে দেখো, এই যে গর্ভাশয়ের ভিতরে কি থাকে জানো? এটা হচ্ছে গর্ভাশয়। গর্ভাশয়ের ভিতরে এটা হচ্ছে ডিম্বক। তো এই যে আমাদের এখান থেকে পরাগরেণু এই জায়গাতে পতিত হয়, তারপরে ভিতর দিয়ে এসে 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 এই দিক দিয়ে প্রবেশ করে। মনে পড়ে এরকম কিছু? আচ্ছা, এটার নাম কি? এটা যদি পুরাটা গর্ভকেশর হয়
তাহলে এটার নাম গর্ভমুণ্ড। এখান থেকে পরাগরেণু এখানে পতিত হয়, মানে পরাগরেণু গর্ভমুণ্ডে পতিত হয়। কিন্তু নগ্নবীজি উদ্ভিদের তো এগুলো নাই, তাহলে কোথায় পতিত হবে? এই যে ডিম্বক রন্ধ্রে পতিত হবে, মানে সরাসরি ডিম্বক রন্ধ্রে চলে আসবে। বুঝতেছ? আচ্ছা, দেখো, পরাগায়নকালে পরাগরেণু সরাসরি ডিম্বক রন্ধ্রে পতিত হয়। এখানে আমরা বলে রাখি, গর্ভমুণ্ডে পতিত হয় না, গর্ভমুণ্ডে পতিত হয় না, বরং ডিম্বক রন্ধ্রে পতিত হয়। কেন? কারণ এদের গর্ভমুণ্ডই নাই। তাহলে কোথায় পতিত হবে? ডিম্বক রন্ধ্রে। বুঝতেছ? ডিম্বক মেগা স্পোরোফিলের কিনারে নগ্ন অবস্থায় থাকে। হ্যাঁ, বীজ তো নগ্ন অবস্থায় থাকবে। ডিম্বক নগ্ন অবস্থায় থাকে না, আমরা তো জানি যে বীজ নগ্ন অবস্থায় থাকে, এই জন্য বলে নগ্নবীজি, ঠিক না? হ্যাঁ, এখান থেকে আমরা শিখলাম ডিম্বক বীজে পরিণত হয়। এই ডিম্বক নগ্ন অবস্থায় থাকে, ডিম্বক থেকে বীজ তৈরি হয়, বীজও নগ্ন অবস্থায় থাকে। ওকে, তাহলে ডিম্বক বীজে পরিণত হয়, গর্ভাশয় ফলে পরিণত হয়। এই দুইটা কথা মনে রাখো, এগুলো পরীক্ষায় অনেকবার আসছে। গর্ভাশয় কিসে পরিণত হয়? ফলে পরিণত হয়। ডিম্বক কিসে পরিণত হয়? বীজে পরিণত হয়। ঠিক আছে? আচ্ছা, গর্ভাশয় নেই তাই এদের ফল সৃষ্টি হয় না। হ্যাঁ, এটা তো আমরা আগে থেকে জানি। গর্ভাশয় নাই, ফলও নাই, ফল সৃষ্টি হয় না, এই জন্য বীজ নগ্ন অবস্থা থাকে। ওকে, নগ্নবীজি উদ্ভিদের দিনিষেক ঘটে না, দিনিষেক ঘটে না। দেখছো? নগ্নবীজি উদ্ভিদের দিনিষেক ঘটে না। দিনিষেক কি, এটা কি তোমরা জানো? দিনিষেক মানে দুইবার নিষেক হয়। দুইবার নিষেক হইলে শস্য হয় ট্রিপ্লয়েড। এটা উদ্ভিদের প্রজনন নামে একটা অধ্যায় আছে, ওইখানে খুব সুন্দর করে বলা আছে। দিনিষেক হইলে শস্য হতো ট্রিপ্লয়েড, 3N। কিন্তু যেহেতু দিনিষেক হয় না, তাহলে শস্য বা এন্ডোস্পার্ম কেমন হবে? হ্যাপ্লয়েড। শস্য বা শ্বাস, শ্বাসের আরেক নাম হচ্ছে কি শস্য। কিন্তু শস্য কেমন হবে ভাইয়া? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? এন। ওকে, এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। নগ্নবীজ উদ্ভিদের দিনিষেক ঘটে না, তাই শ্বাস হ্যাপ্লয়েড এবং নিষেকের পূর্বে সৃষ্টি হয়। বুঝতে পারতেছ? জাইলেম টিস্যুতে ভেসেল কোষ থাকে না। জাইলেম কি চেনো? এই বলো তো, জাইলেম কি? বলো, জাইলেম কি? জাইলেমে ভেসেল থাকে না এবং ফ্লোয়েমের সঙ্গী থাকে না। জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না। জাইলেম কি বলো তো? জাইলেমের কাজ কি? জল পরিবহন করা নাকি খাবার পরিবহন করা? বলো দেখি। হ্যাঁ, জাইলেম। রেসপন্স করো। জাইলেম কি করে? এই জাইলেম কি করে? জল পরিবহন করে নাকি খাবার পরিবহন করে? এই তোমরা জানো না কেউ? আতিয়া বলছে পরিবহন টিস্যু, আখি বলছে জল। হ্যাঁ, ঠিক আছে। জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম ফুড পরিবহন করে। ওকে, জাইলেমে ভেসেল থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা, এটা আমরা মনে রাখবো। কিভাবে মনে রাখবো? আসো ছন্দ দিয়ে দেই। ছন্দ মনে রাখা খুবই ইজি। জাইলেমের ভাই নাই। নিদি সহজ না? মনে থাকবে? জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। দেখো তো মনে থাকে কিনা। জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। এখানে এই ভাই দ্বারা আমরা বোঝাচ্ছি ভেসেল।
সঙ্গী দ্বারা বোঝাচ্ছি সঙ্গী কোষ। তাহলে কি পাইলাম? জাইলেমে ভেসেল থাকে না, আর ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। খুবই ইজি। জাইলেমে ভেসেল কোষ থাকে না, ফ্লোয়েমে সঙ্গী কোষ থাকে না। জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। জীবনটা ফ্লোয়েমের মতো হয়ে গেছে। সকলেই বায়ু পরাগী, এটা পরীক্ষায় আসে। তাহলে নগ্নবীজী উদ্ভিদের পরাগায়ন কিসের মাধ্যমে হয়? বায়ুর মাধ্যমে হয়। জীবনচক্রে অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান, হেটারোমরফিক, এটা তো শুরুতেই বুঝাইলাম। পুংরেণু ছোট হবে, স্ত্রীরেণু বড় হবে, এরা অসমান, এই জন্য হচ্ছে অসম আকৃতির। আর্কিগোনিয়া সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? আর্কিগোনিয়া মানে জননাঙ্গ। তাহলে আর্কিগোনিয়া সৃষ্টি হয় কাদের? নগ্নবীজী। লিফ স্কার নগ্নবীজী উদ্ভিদের একটি বৈশিষ্ট্য। লিফ মানে পাতা, স্কার মানে ক্ষত, পত্র ক্ষত। এই যে দেখো, এই যে এটা একটা নগ্নবীজী উদ্ভিদ, এখান থেকে পাতা পড়ে গেলে এখানে কিছু ক্ষত তৈরি হয়, মানে এখানে বোঝা যায় যে এখানে একটা পাতা ছিল, এরকম একটা ডান্ডা ছিল এখানে। এটা বোঝা যায় না অনেক গাছে, তো নগ্নবীজী উদ্ভিদেও বোঝা যায়। এই জন্য বলছে লিফ স্কার নগ্নবীজী উদ্ভিদের একটা ভিন্ন ধর্মী বৈশিষ্ট্য। আচ্ছা, এই কে কে বুঝো নাই বলো দেখি। নগ্নবীজী উদ্ভিদের 13টা বৈশিষ্ট্য বললাম, তার মধ্যে এই যে দেখো, কোন কোন বৈশিষ্ট্য তুমি বলবা? এই যে এই দুইটা তো বলবাই, মাস্ট, এগুলো অনেক ইম্পর্ট্যান্ট। এই 1, 2, বায়ুপরাগী, অসমাকৃতি, তারপরে এই যে নগ্ন অবস্থা তৈরি হয়, পুং স্ট্রোবিলাস কোন, চিরসবুজ মাইক্রোস্পোর ম্যারাইজোস্পোর, এগুলো তো বলবাই। ভিতর থেকে এই যে বাকিগুলো বলতে পারো। তাহলে লিখতে পারবা না? লোমান সর্দার আরেকটু বুঝাই দেন। তুমি কোন পয়েন্টটা বলো নাই আমাকে বলো। তুমি কি শুরু থেকে করছো ক্লাস? লোমান কোনটা বোঝো নাই বলো। 1, 2, 3, 4, 5, 6 কোন পয়েন্টটা বুঝাই দিব? ওকে। সাইকাস পেকটিনাটা একটা সাইকাস উদ্ভিদ। তাহলে সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য কি? ধরো তুমি এগুলা কিচ্ছু পড়ো নাই, তুমি যদি ডিরেক্ট এগুলা লিখে দাও হয়ে যাবে না? সাইকাস উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য শেষ। সাইকাস উদ্ভিদ স্পোরোফাইট। স্পোরোফাইট মানে স্পোর তৈরি হয়, পুং স্পোর এবং স্ত্রী স্পোর তৈরি হয়। আচ্ছা, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, সহজ কথা। উদ্ভিদ খাড়া পাম জাতীয়, এই যে নারিকেল গাছ পাম জাতীয়। হ্যাঁ, পাতা বৃহৎ পক্ষল যৌগিক। এই যে পাতা পক্ষল যৌগিক, এটা একটা ইম্পর্টেন্ট কথা। এদের পাতা পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক মানে কি? এই যে দেখো, এদের পাতা 2 ভাগে ভাগ হয়ে যায়, এরকম না? এই যে খেয়াল করো তো, সাইকাসের পাতা দুই এরকম না? এই পুরাটাই কিন্তু একটা পাতা, কিন্তু পাতাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে, এই জন্য এটাকে বলতেছি পক্ষল যৌগিক। আচ্ছা, তাহলে পাতা পক্ষল যৌগিক, এটা একটা ইম্পর্টেন্ট কথা। হ্যাঁ, সাইকাসের পাতা পক্ষল যৌগিক, এটা ভোলা যাবে না। এদের পাতায় এক ধরনের বিশেষ টিস্যু থাকে, এটাকে বলে ট্রান্সফিউশন টিস্যু। কচি পাতার ভার্নেশন সার্সিনেট, এটা কথার মানে কি? কচি পাতার ভার্নেশন সার্সিনেট মানে কচি পাতাটা এরকম থাকে, কচি পাতাটা এরকম কুচকানো অবস্থায় থাকে। হ্যাঁ, আচ্ছা। গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। কোরালয়েড মূল কি? আসো আমরা দেখি। বীজ নগ্ন অবস্থায় থাকে, স্ট্রোবিলাস হেটারোস্পোরিক, বাতাসের মাধ্যমে। এখান থেকে আরেকটা কথা হচ্ছে যে সাইকাসের শুক্রাণু সর্ববৃহৎ, লাটিমের মতো দেখতে, বহু ফ্লাজেলা বিশিষ্ট। সাইকাসের তাহলে দুনিয়াতে সর্ববৃহৎ শুক্রাণু কার? সাইকাসের, বিশাল বড় লাটিমের মতো দেখতে, বহু ফ্লাজেলা বিশিষ্ট। ঠিক আছে। আচ্ছা, কোরালয়েড মূল কি, এটা এখন আমি তোমাদের দেখাবো যে গৌণ অস্থানিক কোরালয়েড মূল কেমন। এই যে সাইকাসের কোরালয়েড মূল, তো সাইকাসের মূলের ভিতর এই মূলটা কোথায় দেখা যায়? দাঁড়াও, এই মূলটা আমরা কোথায় পাচ্ছি তোমাদেরকে আমি দেখাচ্ছি।
এই বুঝতেছো তোমরা কিভাবে মূলটা থাকবে? এই যে দেখো, এই যে সাইকাসের শিকড়গুলো আছে না, এরকম হবে। ওকে, এখন আমি তোমাদের দেখাবো কোরাল। ওয়েট, দেখাচ্ছি। কোরাল বানান কি? CORAL, কোরাল। নেট পাচ্ছে না। এই তো একটা কোরাল আসলেও হবে। এই যে পাইছি, কপি। এই যে দেখো, সমুদ্রের মধ্যে এরকম বিভিন্ন কালারের বিভিন্ন কিছু দেখা যায় না? হ্যাঁ, দেখা যায়। সমুদ্রের মধ্যে এরকম সবুজ, হলুদ, নীল বিভিন্ন কালারের দেখা যায়, এটাকে বলে কোরাল। এবং সাইকাসের মূলটাও হচ্ছে এরকম কোরালের মতো। তো উদ্ভিদে আমাদের বায়োলজিতে যখনই মতো টাইপের কোনো কিছু আসবে তখন আমরা বলবো অয়েট। কি বলবো? অয়েট। তাহলে বলো দেখি, কোরালয়েড মানে কি? কোরালয়েড মানে কি? কোরালের মতো। নিউক্লিওয়েড মানে কি? নিউক্লিয়াসের মতো। তাহলে অয়েট মানে মতো, কোরালয়েড মানে কোরালের মতো। এখানে আমরা কোরালের মতো মূল দেখতে পাচ্ছি, এই জন্য এটাকে বলতেছি কোরালয়েড মূল। কোরালয়েড মূলটা কিভাবে তৈরি হয়? এই যে দেখো, মূলের মধ্যে নস্টক এবং এনাবেনা নামের অণুজীব থাকে। এই মূলের মধ্যে কি করে? নস্টক, এনাবেনা দুইটাই আক্রান্ত করে। দুইটাই যখন আক্রমণ করে তখন মূলগুলো স্বাভাবিক না হয়ে বিকৃত আকার ধারণ করে এবং সামুদ্রিক প্রবালের মতো দেখায়, কোরালের মতো দেখায়। এই জন্য এসবকে কোরালয়েড মূল বলে। কোরালয়েড মূলের আরেক নাম হচ্ছে কি? রুট টিউবারকল। আর এই কোরালয়েড মূলের যেই জায়গায় এনাবেনা নস্টক থাকে তাকে বলে শৈবাল স্তর। তাকে বলে শৈবাল স্তর। কেন? কারণ এই নস্টক একটা শৈবাল। ঠিক আছে? আর অ্যানাবেনা কি? অ্যানাবেনা হচ্ছে একটা সায়ানো ব্যাকটেরিয়া। এই অ্যানাবেনা হচ্ছে একটা সায়ানো ব্যাকটেরিয়া। ওকে, ওয়েট থাকলে মতো বোঝায়। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো যে এই যে কোন পর্বের প্রাণীরা প্রবাল বা কোরাল তৈরি করে? বলো দেখি, কোন পর্বের প্রাণীরা প্রবাল বা কোরাল তৈরি করে? হ্যাঁ, আজকে ফয়সাল আসে নাই না? আচ্ছা, একটু দ্রুত বলো। কি তোমরা জানো না কোন পর্বের প্রাণীরা কোরাল তৈরি করে বা প্রবাল তৈরি করে? কি ব্যাপার, তোমরা ভুলে গেছো সব? প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস অধ্যায়ে আসো, তোমাদের দেখাই। তোমরা নিডারিয়া পর্বের নাম মনে নাই তোমাদের? এটা হচ্ছে কি? পরিফেরা। আসো নিডারিয়ায় যাই। এই যে দেখো, নিডারিয়া পর্বের প্রাণীরা সমুদ্রের প্রবাল তৈরি করে। মিলি, এটা শুধু এই যে আমাদের স্মার্ট ডিসপ্লের জন্যই দেখানো পসিবল হচ্ছে, ঠিক না? আমি হোয়াইট বোর্ডে বা অন্য কোনোভাবে পড়াইলে এটা দেখানো পসিবল হইতো না। আচ্ছা, আমরা নগ্নবীজিতে ফেরত যাই। না, পরিফেরা না, আতিয়া, ওটা হবে নিডারিয়া। প্রবাল তৈরি করে নিডারিয়া। হ্যাঁ, আচ্ছা। ওকে,
এই যে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল, সাইকাসকে কেন জীবন্ত জীবাশ্ম বলা হয় এটা আমি তোমাদেরকে একটু আগেই বললাম। এটা খ নাম্বারে আসে, পারবা না? হ্যাঁ পারবা। সাইকাসের সাথে ফার্নের বৈশিষ্ট্য কি কি মিল আছে, সাদৃশ্য কি কি আছে, এটাও খ নাম্বারে আসে, ঘ নাম্বারেও আসে। ফার্ন কি জানো? ফার্ন হচ্ছে ঢেঁকি শাক। দাঁড়াও তোমাদেরকে একটা ফার্ন দেখাই। ফার্ন, ফার্ন বানান কি? F-A-R-N না F-E-R-N? F-E-R-N, ফার্ন। দেখি ফার্ন দিয়ে কি আসে। এই যে আসছে। এই একটু ওয়েট করো, আমি তোমাদের একটা ফার্ন দেখাই। না এটা যে কত টাইম লাগবে কে জানে। আচ্ছা থাক, নেট পাচ্ছে না, তার থেকে আমি তোমাদেরকে অন্যভাবে দেখাই, একটু ওয়েট করো। হ্যাঁ, ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা থেকে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। একটু দাঁড়াও, দেখাচ্ছি। হ্যাঁ, ওপেন। এই যে এটা হচ্ছে ফার্ন। ফেটে গেছে না? দেখি অন্য কোথাও আছে নাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়া। এই যে পাইছি। এখান থেকে আমরা এটাকে কেটে নিলেই তো হচ্ছে। এটাকে কপি করে নিয়েছি, এখন এখানে যাই। এই খেয়াল করো, এই যে এটা হচ্ছে আমাদের ফার্ন, আর এখান থেকে আমরা সাইকাসটাকে দেখি। ওয়েট, একটু সময় দাও আমাকে। ওকে, আমরা এখন দেখব যে ফার্নের সাথে সাইকাসের কি কি মিল আছে। এই যে এটা হচ্ছে আমাদের সাইকাস, আর এটা হচ্ছে ফার্ন। ফার্ন আর সাইকাসের মধ্যে আমরা কি কি মিল পাচ্ছি? উভয়ই স্পোরোফাইট, মানে এখানেও পুং রেণু আছে, স্ত্রী রেণু আছে, এটাতেও আছে এটাতেও আছে। ওকে, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, অবশ্যই। এই যে পাতা, এই যে এখানে এটা কাণ্ড আর বাকিগুলো মূল। এই যে এটা পাতা, এটা কাণ্ড, আর নিচেরগুলো মূল। আচ্ছা, পাতা পক্ষল যৌগিক, পাতা দুই ভাগে ভাগ করা, অবশ্যই। এই যে দেখো পাতা দুই ভাগে ভাগ করা না? হ্যাঁ, এটার পাতাও দুই ভাগে ভাগ করা। তাহলে পাতা পক্ষল যৌগিক, এটা একটা ইম্পর্টেন্ট কথা। উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় থাকে। এই যে দেখছো এখানে পাতাটা কুণ্ডলিত অবস্থায় আছে, কচি পাতা কুণ্ডলিত অবস্থায় আছে। উভয়ের কচি পাতা কুণ্ডলিত অবস্থায় আছে, এটাকে এই যে দেখো উপরে কি লেখা ছিল? সার্সিনেট ভার্নেশন। ভুলে গেছো? দাঁড়াও দেখাচ্ছি। কচি পাতার ভার্নেশন সার্সিনেট, কচি পাতার ভার্নেশন সার্সিনেট বা কুণ্ডলিত অবস্থায় থাকে। এই যে উভয়ের কচি পাতা যে কুণ্ডলিত অবস্থায় আছে, এটাকে আমরা কি বলতে পারি? এদের ভার্নেশন সার্সিনেট। শোনো এই কথাটা মনে রাখবা, হ্যাঁ, এটা পরীক্ষায় আসে, ভার্নেশন সার্সিনেট। আচ্ছা, উভয়ের শুক্রাণু বহু ফ্লাজেলা যুক্ত, অসম আকৃতির যৌনক্রম বিদ্যমান। হ্যাঁ, এদের স্ত্রীটা বড় আর পুরুষটা ছোট। তাহলে এটা লিখতে পারবো না আমরা? লোমান লিখতে পারবা? বলো। ফার্নকে গ্রামে ঢেঁকি শাক বলে। হ্যাঁ, খাইতে ভালোই লাগে। আচ্ছা,
ওকে, তাহলে এটা লিখতে পারবা ঠিক না? হ্যাঁ পারবা। এখানে বলে রাখি, এটা হোয়াইট বোর্ডে দেখানো পসিবল হতো না। সুন্দর না? এই তোমরা একটা ব্যাপার খেয়াল করছো, আমি তোমাদেরকে বিভিন্ন জিনিস কম্পেয়ার করে দেখাইতে পারি, চাইলেই কোনো কিছু এই যে ইন্টারনেট থেকে সাথে সাথে নিয়ে দেখাইতে পারি। এটা অন্য কোথাও দেখানো পসিবল হয় কিনা কে জানে। আমি যতটা সম্ভব তোমাদের ক্লাসগুলোকে ইন্টারেক্টিভ করার চেষ্টা করি। আচ্ছা, এখানে দেখো, এই যে আমাদের মিস্টার সাইকাসের দুই ধরনের পাতা থাকে। এক ধরনের পাতাকে বলা হয় যৌগপত্র বা পর্ণপত্র, আরেক ধরনের পাতাকে বলা হয় শল্কপত্র বা স্কেল লিফ। খেয়াল করো, ফার্নের পাতা কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের পাতাকে বলে যৌগপত্র বা পর্ণপত্র, ফোলিয়াস লিফ। দেখো এই নামগুলো অবশ্যই মনে রাখবা, হ্যাঁ। যৌগপত্র বা পর্ণপত্র বা ফোলিয়াস লিফ, এটার কালার হচ্ছে সবুজ। সাইকাসের সবুজ বর্ণের যে পাতা থাকে তাকে বলে যৌগপত্র, পর্ণপত্র বা ফোলিয়াস লিফ। আর বাদামি বর্ণের যে পাতাটা থাকবে তাকে বলে স্কেল লিফ বা রোমশ শল্কপত্র। কিরকম আসলে দেখাই, এই যে দেখো এখানে এই যে এই পাতাগুলো, এগুলো তো সবুজ ঠিক না? সবুজ পাতা, তাহলে এগুলা হচ্ছে কি ফোলিয়াস লিফ বা যৌগপত্র বা পর্ণপত্র। এখানেই হলুদ টাইপের কিছু পাতা থাকে, এগুলাকে বলা হয় শল্কপত্র। ব্যাপারটা ইজি করে বুঝাই দেই, ধরো আমরা একটা পিঁয়াজ নিচ্ছি, আচ্ছা এটা পেঁয়াজের দিকে এগুলো, তো এই যে এই পেঁয়াজের মধ্যে, আচ্ছা এটা একটা পেঁয়াজ, হ্যাঁ। খেয়াল করলে দেখবা এই পেঁয়াজের বাইরের দিকে লাল ধরনের একটা আস্তরণ থাকে না? ব্যাপারটা দেখো, পেঁয়াজের বাইরের দিকে যে লাল এক ধরনের খোসা থাকে, পেঁয়াজের খোসা, এটার কালার হচ্ছে বাদামি। এটাকে আমরা বলতে পারি শল্কপত্র। এটাকে কি বলে বলো তো? শল্কপত্র। আর ভিতরের যে সবুজ, এটাকে কি বলতে পারি? ফোলিয়াস লিফ বা যৌগপত্র। একইভাবে এখানেও আমরা সেম বলবো, যৌগপত্র বা পর্ণপত্র। সাইকাসের ক্ষেত্রে এটার কালার সবুজ, আর শল্কপত্র বা স্কেল লিফের কালার হচ্ছে বাদামি। মনে থাকবে না? হ্যাঁ, মোটামুটি আমরা পড়ে ফেলেছি। সাইকাসের জনন কিভাবে হয়? সাইকাসের জনন কিভাবে হয়? সাইকাসের জনন দুইভাবে হয়, অযৌন, যৌন। অযৌনকে কি বলবো? অ্যাসেক্সুয়াল। বানানো ভুলে গেছি নাকি? অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো এই যে কথাটা থাকলে হয়, এটা তোমাদেরকে আগে বলেছিলাম, মানে আচ্ছা, আর সেক্সুয়াল মানে যৌন জনন। ওকে, অযৌন জননে কিভাবে হয়? মুকুল তৈরি হয়। এই তোমরা জানো বাঁশ গাছ কিভাবে হয়? এই যে এই সাইকাসের গোড়া থেকে গাছ তৈরি হবে, কলার গাছের মতো, এটাকে বলে মুকুল। হ্যাঁ, ওইটা আস্তে আস্তে বড় হবে, এটা হচ্ছে অযৌন জনন। শেষ। যৌন জনন কি? যৌন জননে কি লাগে? ডিম্বাণু লাগে, শুক্রাণু লাগে, এটা তো আমরা জানি। ডিম্বাণু লাগবে, শুক্রাণু লাগবে, ঠিক না? হ্যাঁ, তো ডিম্বাণু আর শুক্রাণু, আসো এটা খুবই ইজি করে বুঝাই দিচ্ছি। এই যে ডিম্বাণু পাওয়া যায় পুং স্ট্রোবিলাসে, আর স্ত্রী কোণ পাওয়া যায়, স্ত্রী কোণ। এটা শুরুতেই বুঝাইলাম না, কোন আইসক্রিম, ফুচকা, চটপটি, এগুলা মেয়েদের পছন্দ, স্ত্রী কোণ আর পুং স্ট্রোবিলাস। তাহলে পুং স্ট্রোবিলাস থেকে আমরা কি পাবো ভাইয়া? বলো দেখি, পুং স্ট্রোবিলাস থেকে কি পাবো? শুক্রাণু পাবো, যেহেতু এটা ছেলে। আর স্ত্রী কোণ থেকে কি পাবো? ডিম্বাণু পাবো। এই বুঝতেছো? আচ্ছা, এখন দেখো আমরা একটা সাইকাস গাছ দেখব। এই যে দেখতে পাচ্ছো, এই যে এটা সাইকাস গাছের মাথা।
ধরো এই যে এটা একটা সাইকাস গাছ, এটা একটা সাইকাসের গাছ, হ্যাঁ। এই সাইকাস গাছের মধ্যে এই যে এরকম একটা কোণ এখানে হয়ে গেছে, ধরো একটা কোণ তৈরি হয়েছে এখানে, না সরি পুং স্ট্রোবিলাস তৈরি হয়েছে, আর এখানে একটা কোণও তৈরি হতে পারে। তো এই যে পুং স্ট্রোবিলাসটাকে আমরা পুরুষ কোণ বলছে এখানে। আচ্ছা শোনো, এই যে এটা পুরুষদের ক্ষেত্রে এই যে আমরা এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ স্ট্রোবিলাসটা যে দেখতে পাচ্ছি, আমরা এটাকে জুম করছি, জুম করলে এটা পাওয়া যাচ্ছে। আসলে এটার ভিতরে কি কি থাকে এগুলো আমরা একটু দেখব। আচ্ছা, ওই যে জুম করা অংশটা আমরা বড় করে দেখাচ্ছি, এটা হচ্ছে একটা পুং স্ট্রোবিলাস, এটা হচ্ছে একটা কি ভাইয়া, পুং স্ট্রোবিলাস। এখন খেয়াল করো তো, এই পুং স্ট্রোবিলাসের মধ্যে এরকম কিছু তিন কোনা জিনিস দেখতে পাচ্ছ না? দেখা যায়, এই যে কিছু একটা দেখতে পাচ্ছি, রাইট? হ্যাঁ, ওই ছোট্ট জিনিসটাকে আমরা জুম করে সিঙ্গেল নিয়ে আসছি। এই যে এটাকে বলতেছি আমরা মাইক্রো স্পোরোফিল। এটাকে আমরা কি বলতেছি, মাইক্রো স্পোরোফিল। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই অংশটা, দেখো এটা হচ্ছে পুং স্ট্রোবিলাস। পুং স্ট্রোবিলাসটাকে ভাঙলে এই ছোট্ট কিছু ইউনিট পাবো, এগুলার নাম হচ্ছে মাইক্রো স্পোরোফিল। এই মাইক্রো স্পোরোফিলের এখানে এরকম কিছু পাইছি না, দেখো তো, পেয়েছো? দেখো এরকম কিছু পাওয়া যাচ্ছে, এই যে চারটা করে দেখা যায়, হ্যাঁ এটা আমরা পাচ্ছি। আসলে এখানে কিছু লেখা আছে, আমরা দেখি কি লেখা আছে। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে যাকে সোরাস বলে। 2 থেকে 5টি স্পোরাঞ্জিয়া একত্রে অবস্থান করে যাকে সোরাস বলে। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে একটা দুইটা তিনটা চারটা, চারটা কি আছে বলো তো, স্পোরাঞ্জিয়া আছে, স্পোরাঞ্জিয়া। আর এই পুরাটাকে আমরা কি বলতেছি, সোরাস। আচ্ছা এখানে লিখি, এটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়া, না স্পোরাঞ্জিয়া তো না, এটা হচ্ছে সোরাস, সোরাস। আর এই যে সিঙ্গেল একটা, এটার নাম হচ্ছে স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়ামের ভিতর কি পাবো, স্পোর পাবো। স্পোরটা দেখতে কেমন হয়, এই যে এরকম দেখতে হয়। দেখো ব্যাপারটা আরেকবার আমি তোমাদেরকে শুরু থেকে বলি। ও এটা আসছে, আচ্ছা। এই যে আমাদের সাইকাস গাছের এটা হচ্ছে একটা পুং স্ট্রোবিলাস, এটার নাম কি, পুং স্ট্রোবিলাস। তো এখানে যে পুং স্ট্রোবিলাস আমরা দেখতে পাচ্ছি, এই পুং স্ট্রোবিলাসের মধ্যে এই ছোট ছোট কিছু ইউনিট থাকে, এটাকে বলা হচ্ছে মাইক্রো স্পোরোফিল। এই মাইক্রো স্পোরোফিলের মধ্যে এই যে এরকম কিছু ফুলের মতো দেখা পাচ্ছি না, হ্যাঁ এটাকে বলে সোরাস। এই সোরাসের ভিতর আমরা এই একটা সিঙ্গেল যদি নেই, এটাকে বলে স্পোরাঞ্জিয়া। স্পোরাঞ্জিয়ামের ভিতর পাওয়া যায় স্পোর। এই যে এটা হচ্ছে আমাদের পুরুষ স্তর, স্পোর, পুং স্পোর। এটা দেখতে কিসের মতো, লাটিমের মতো, দেখছো? লাটিমের মতো না, উল্টা লাটিম। তাহলে এটাই হচ্ছে শুক্রাণু। তাহলে সাইকাসের শুক্রাণু দেখতে লাটিমের মতো এবং সর্ববৃহৎ, কত বড় না? হ্যাঁ, এই পুরা ব্যাপারটা বুঝতে পারছো? সাইকাসের শুক্রাণু কোথায় আমরা পাচ্ছি, কিভাবে পাচ্ছি, বোঝা গেছে? আরেকবার বলতে হবে?
তোমরা কি বুঝতে পারতেছো? আখি, আতিয়া, লোমান, লোমান বুঝতেছো তুমি? কোনো চিত্র আসবে? হ্যাঁ, চিত্র তো আসবেই। এক বছরে স্পরাঞ্জিয়া, বহু বছরে সরাস। হ্যাঁ আখি, ঠিক বলছো। ওকে। আর এই যে এটা হচ্ছে আমাদের মেগা স্পোরোফিল বা স্ত্রী রেণু। স্ত্রী রেণুতে এই যে ডিম্বকগুলো বাইরের দিকে থাকবে। এই যে শোনো, স্ত্রী রেণুর উপরের অংশটাকে আমরা বলতেছি পিনিউল। আর এই যে পুং রেণুর উপরের অংশটাকে বলতেছি অ্যাপোফাইসিস। তোমার পরীক্ষায় তুমি যদি দেখো যে এই ছবিটা তোমার আসছে, এমসিকিউতে আসছে, এবং দিয়ে বলে যে এই অংশটার নাম কি, এটা হচ্ছে এক্স। এক্স অংশটার নাম কি? এক্স অংশটার নাম অ্যাপোফাইসিস। আর এই ছবিটা দিয়ে বলবে যে এটা এই অংশের নাম কি? এই অংশের নাম হচ্ছে পিনিউল। কিভাবে মনে রাখবা? এটা তো মেয়ে, ঠিক না? মেয়েদের পছন্দের কালার কি বলো দেখি? মেয়েদের পছন্দের কালার কি? মেয়েদের পছন্দের কালার পিঙ্ক। পিঙ্ক থেকে মনে রাখবা পিনিউল। তাহলে মেয়েদের উপরের অংশটা হচ্ছে পিনিউল। ওকে, মনে থাকবে না? সাইকাসের স্ত্রী রেণু দেখতে অনেকটা ফনা তোলা সাপের মতো। এই যে এটা একটু বাঁকানো থাকে, তো তখন এটা ফনা তোলা সাপের মতো লাগে। শহরে বন্দরে এটা সর্পমণি নামে বিক্রি করা হয়। এই যে এই অংশটা, পিনিউল অংশটা সর্পমণি নামে বিক্রি করা হয়। বলা হয় যে এটা সর্বরোগের ঔষধ। আসলে এটার কিন্তু কোনো ঔষধ না, এটা এমনিতেই। আতিয়া বলছে আমার তো পিঙ্ক কালার একটু ভালো লাগে না। তোমার কোন কালার ভালো লাগে? আতিয়া বলছে বুঝতেছি, আলহামদুলিল্লাহ। ওকে, এখন দেখো সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব, এটা ঘ নাম্বারে আসতে পারে। এই ছোট্ট কয়েকটা কথা আসতে পারে। সাইকাস উদ্ভিদ শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। এর পাতা ঘর সাজাবার কাজে এবং বিভিন্ন অনুষ্ঠানে গেট সাজানোর কাজে ব্যবহার করা হয়। সাইকাসের পাতা দিয়ে মাদুর তৈরি হয়। ফুলের ডালি এবং তোরণ সাজাতেও ব্যবহার করা হয়। এরপর দেখো, সাইকাস সিরসিনালিস কি করা হয়? বার্লি প্রস্তুত করা হয়। সাইকাস রিভোলুটা থেকে খাবার তৈরি করা হয়। সাইকাস পেকটিনাটা থেকে সবজি হিসেবে খাওয়া হয়। আবার কোনো কোনো সাইকাস সিরসিনালিস থেকে পাকস্থলীর চর্মরোগের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। তাহলে তুমি কি লিখবা বলো তো? সাইকাসের অর্থনৈতিক গুরুত্ব কি লিখবা? সাইকাসকে শোভা বর্ধনকারী উদ্ভিদ হিসেবে ব্যবহার করা হয়। শোভা, এক নম্বরে শোভা না? গেট সাজানো, ঘর সাজানো, ফুল সাজানো, বাসর ঘর সাজানো। হ্যাঁ অবশ্যই, এই যে যেহেতু সাজানোর কাজে ব্যবহার করা হয়। সাইকাস সিরসিনালিস এটা থেকে বার্লি প্রস্তুত করা হয়। বীজ খাদ্য হিসেবে খাওয়া যায়, সবজি হিসেবে খাওয়া যায়, ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, মদ তৈরি করা হয়। ইস, লোমান, এগুলার জন্য কোনো ছন্দ লাগবে না, এমনিই মনে রাখবা। এক নম্বরে সৌন্দর্য। এখন কত ধরনের সৌন্দর্য হতে পারে? বাগানে, বাগানের সৌন্দর্য, বাড়ির সামনে সৌন্দর্য, তোমার ঘরের সৌন্দর্য, তারপর কি তোমার বিয়ার সৌন্দর্য, বিয়ার গেট, ঘর সাজানো, যত প্রকার সৌন্দর্য আছে তিন চারটা পয়েন্ট লিখে দিবা। তারপর এই যে বার্লি প্রস্তুত করা হয়, খাবার হিসেবে খাওয়া যায়, বীজ খাদ্য, সবজি হিসেবে খাওয়া যায়, ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এমনিই মনে থাকবে। ইংলিশ নাম মনে থাকে না লোমান, ইংলিশ মনে রাখতে হবে না। সাইকাস রিভোলুটাকে বিষ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, দরকার নাই। তুমি বলবা সাইকাসকে বিষ খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, খাবার হিসেবে ব্যবহার করা হয়, সবজি হিসেবে ব্যবহার করা হয়। তুমি সহজ করে লেখো না, শেষ। আতিয়ার পছন্দের কালার হচ্ছে রেড। মেয়েদের রেড কালারও পছন্দ না? এই মেয়েদের যে রেড কালার পছন্দ, এই জন্য বলে লাল টুকটুকে বউ। লাল দিলে লাল টুকটুকে বউ না? মেয়েদের পছন্দের কালার লাল আর পিঙ্ক। ওকে, ঠিক আছে। দেখো আমরা নগ্নবীজি পড়ে ফেলছি, এবার আছে আবৃতবীজি বা অ্যাঞ্জিওস্পার্ম। এই অধ্যায়টা কত বড় দেখি?
দেখো এই অধ্যায়ে কি আছে, নগ্নবীজি আর আবৃতবীজি আছে। আমরা নগ্নবীজি শেষ করে ফেলছি একদিনেই, এরপর শুধু আবৃতবীজি আছে। এই আজকের ক্লাসে বোঝো নাই, কি কি বোঝো নাই বলো? এই সবাই বুঝছো? এই যে পিনিউল আছে, কাজেই এটা কি বলো তো, এটা স্ত্রী নাকি মেয়ে? ছেলে। এটা হচ্ছে মেয়ে, মেগা স্পোরোফিল। মতে মেয়ে, মতে মেগা। আর এই যে মেয়ে না পাইলে মানুষ শুরু করে মতে মাদক। হায় হায়, সব দেখি ম দিয়ে। পুরাটা একবার সামারি দেন, ওকে ঠিক আছে। পুরাটা আরেকবার সামারি দিয়ে শেষ করে দিচ্ছি। নগ্নবীজিকে বলা হয় জিমনোস্পার্ম। কেন? কারণ মানুষ জিম করতে যায়, ছোট কাপড় চোপড় পরে, শর্টস পরে, নগ্ন হয়ে, নগ্নবীজি। আর আবৃতবীজি তাহলে বাকিটা হবে অ্যাঞ্জিওস্পার্ম। আচ্ছা শেষ। যাদের বীজ হয় তাদেরকে বলা হয় স্পারমাটোফাইটা। কেন? স্পার্ম মানেই বীজ, যাদের বীজ হবে স্পার্ম হবে তারাই স্পারমাটোফাইটা। আচ্ছা, তাহলে স্পারমাটোফাইটা দুই ধরনের, ব্যক্তবীজি বা নগ্নবীজি আর গুপ্তবীজি বা আবৃতবীজি। ওকে। বাংলাদেশের 5 ধরনের নগ্নবীজি উদ্ভিদ পাওয়া যায়। এই যে 5 ধরনের, এটা মনে রাখবা, হ্যাঁ? ওকে। সবচেয়ে বড় নগ্নবীজি উদ্ভিদের নাম কি? সেকুয়া সেম্পারভিরেন্স। আর সাইকাসকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। হ্যাঁ। নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো কি, আসো আরেকটু দেখি। জাইলেমের ভাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, মানে কি? জাইলেমের ভাই নাই, ভেসেল নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই, শেষ। নগ্নবীজি উদ্ভিদের দিন নিষেক ঘটে না, কিন্তু কোনটাতে ঘটে? ইফিড্রাতে ঘটে। শোনো, নগ্নবীজি উদ্ভিদের দিন নিষেক ঘটে না, কিন্তু ইফিড্রাতে ঘটে। ইফিড্রা এক ধরনের নগ্নবীজি উদ্ভিদ, শুধুমাত্র ইফিড্রাতে দিন নিষেক ঘটে। এটা পরীক্ষায় অনেকবার আসছে, হ্যাঁ, এটা মনে রাখবে, ইফিড্রাতে ঘটে। এই যে ইফিড্রা, হ্যাঁ, ওকে। ইফিড্রা থেকে কি পাওয়া যায়? শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়, শ্বাসকষ্টের ওষুধ পাওয়া যায়, এটার নাম হচ্ছে ইফেড্রিন। মনে রাখো এটাও। ইফেড্রিন পাওয়া যায় কোথা থেকে? ইফেড্রা থেকে। ওকে। আচ্ছা, আর্কিগোনিয়া সৃষ্টি হয়। আর্কিগোনিয়া মানে জননাঙ্গ। লিভ স্কার পাওয়া যায়, হ্যাঁ। এদের গর্ভাশয় নাই, কাজে ফল তৈরি হবে না। গর্ভমুণ্ড নাই, কাজেই ডিম্বগ্রন্থে পতিত হবে। বহুবর্ষজীবী চিরসবুজ স্পোরোফাইট। ওকে। মাইক্রো মানে ছোট, ছেলেগুলা ছোট হয়, মাইক্রোস্পোর। মেগা মানে বড়, মেগা স্পোর বলবো মেয়েদের বা স্ত্রী রেণুদের, শেষ। সাইকাসের মধ্যে আমরা কি পাচ্ছি? পাতা পক্ষল যৌগিক, এটা বেশি অনেক ইম্পর্টেন্ট কথা। সাইকাসের শুক্রাণু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়, লাটিমের মতো। ওকে। সাইকাসের 2 ধরনের পাতা আছে, যৌগপত্র বা পর্ণপত্র, এটার কালার সবুজ। আর বাদামি বর্ণের পাতার নাম হচ্ছে শল্কপত্র বা স্কেললি। ওকে। এদের মূলকে কি বলা হয়? কোরালয়েড মূল, হ্যাঁ। সাইকাসের আর ফার্নের মধ্যে পার্থক্য কি? পক্ষল যৌগিক, কুণ্ডলিত কচিপাতা বা ভার্নেশন সার্সিনেট। এই তো। অযৌন জনন, যৌন জনন। অযৌন জনন হয় কিসের মাধ্যমে? মুকুলের মাধ্যমে। যৌন জনন হয় কিসের মাধ্যমে? এই যে এগুলোর মাধ্যমে, শেষ। লোমান, সামারি বুঝেছো? ঠিক আছে, বুঝে থাকলে আজকে এই পর্যন্তই, হ্যাঁ। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা নেক্সটে কি পড়বো? আবৃতবীজি পড়বো। আবৃতবীজি আমরা 3 দিনে শেষ করতে পারবো মনে হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ক্লাসটা শেষ করে দিচ্ছি, হ্যাঁ। ওকে, ঠিক 1 ঘন্টা। কবে আসবেন? শোনো, আমি 10 তারিখ রাতে ঢাকায় যাব। এই যে 10 তারিখ, 10 তারিখ রাতে আমি ঢাকায় যাব। কাজেই 10 তারিখ শনি সোম বুধবার না, 10 তারিখ ক্লাস নেওয়া পসিবল হবে না, হ্যাঁ। ঢাকায় গিয়ে আমি পরের শনিবার ক্লাস নেব।
ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।